সেনাপ্রধান যে এই যে ১৫ জনকে সাথে সাথে আপনার হেফাজতে নিয়ে যথাযথ দিন হাজির করেছে, এর জন্য উনি প্রশংসা পাওয়ার দাবিদার। পৃথিবীর ইতিহাসে কিন্তু একসাথে ২৫ জন সামরিক অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কোথায় হয়েছে বলে জানা নেই। তৃতীয় নজির হলো একসাথে ১৫ জন সামরিক কর্মকর্তা, তার মধ্যে কয়েকজন জেনারেল আছেন, তাদেরকে একসাথে আদালতে, বেসামরিক আদালতে হস্তান্তর করা হয়েছে, এরকম নজির নেই। তো আমি অগস্টে মুক্তি পাওয়ার পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পদবীর সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা, আমার আত্মীয় স্বজনের সাথে এই ইস্যু নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি কি আদালতে তাদেরকে নিব কি নেব না। এটা তো আমারই সব ছোটো ভাইয়ের মতন, আমার ছাত্র, আমার ছোটো ভাই আমার জন্য চাকরি করেছে। আর সেনাবাহিনীর পরিবেশটা এমন যে আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হৃদয়পূর্ণ সম্পর্ক হয়ে যায়, আমরা একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায় আমাদের মধ্যে। তো আমার জন্য নিজেকে এটা আশ্বস্ত করতে, কনভিন্স করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে মানসিকভাবে। যাবো কি যাবো না সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি প্রথমে ভেবেছিলাম ক্ষমাই করে দেবো, আখেরাতে তো পাবোই আমি। কারণ আমার পূর্বে কোনো একটা সাক্ষাৎকার আমি বলেছিলাম আপনার কাছে যে এক পুলিশ অফিসার আমার সাথে, আমি আর্মিতে যোগদান করার আগে আমাকে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল, মানে হাজত খাটিয়েছিল ১৭ ঘন্টা। আমি তার প্রতিশোধ নিতে চেয়েছিলাম অফিসার হওয়ার পরে, আমার সামরিক শাসনের পরে। তো আব্বা বলেছেন যে যদি পারো ক্ষমা করে দাও, আর যদি ক্ষমা না করতে পারো তাহলে অন্তত দুনিয়াতে কোনো প্রতিশোধ নিও না, আখেরাতে তুমি জবাব পাবে। এ নিয়ে সেনাপ্রধানের সাথে আমার কথা হয়েছে, আপনারা দেখেছেন আমার একটা ভিডিও। এরপরে আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম এবং আমি দেশের বৃহত্তর স্বার্থে দীর্ঘমেয়াদী চিন্তা করে আমি সে পর্যন্ত মামলা করার সিদ্ধান্ত নেই। আমি চিন্তা করেছি যে এটা কোনো প্রতিহিংসা বা জিঘাংসা প্রতিশোধের জন্য নয়। আমার ৮টা বছরের ৭০,০০০ ঘন্টা পরে আমার ফিরিয়ে দিতে পারবে একটা সেকেন্ড? আমার চোখের পানি ফিরিয়ে দিতে পারবে? আমার মা কাঁদতে কাঁদতে ২ বছর ১০ মাস পরে দুনিয়া থেকে চলে গেলেন, মাকে ফিরিয়ে দিতে পারবে, মায়ের চোখের পানি ফিরিয়ে দিতে পারবে? আমার স্ত্রী ৩ বছর ৪ মাসের মেয়ে আর ১ বছর ৯ মাসের ছেলে, দেখেন অসহায়ের মতো দিন কাটিয়েছে আতঙ্কের সাথে। আমি যে বিছানায় শুয়েছি সেই বিছানায় সে শয়নি আমাকে নিজের পথে, সে মাটিতে শুতো। মাটিতে শুতো মানে তার বিছানায় শুলে আমার কথা মনে হতো, আমি পাশে শুয়ে থাকতাম। ওই স্মৃতিতে তার মানে আবেগের চোটে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো না। তো ওই কষ্টটাকে সাময়িক সীমিত করার জন্য সে মাটিতে মানে বিছানায় আসে মাটি দিয়ে শুতো। কারণ ওখানে শুলে তার মনে হতো যে আমি পাশে আমার স্বামী ছিল, সে কোথায় গেল আজকে। এগুলো তো বলি না মানুষের কাছে, এই সমস্ত কষ্ট তো বলে শেষ করা যাবে না। আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংসার চালিয়েছে। আমার ৩ ছেলে মেয়ে মালয়েশিয়াতে লেখাপড়া করতো, আমার ভাইরা তাদেরকে অর্থ দিয়ে লেখাপড়া চালিয়েছে। আমাদের পুরো পরিবারের যে এত কষ্ট, তার মানে কণা পরিমাণ তো কেউ ফেরত দিতে পারবে না। এই মামলা করে আমার লাভ কি? আমি একজন মনে প্রাণের সৈনিক এসেছি, যে আমার প্রতিটি অনুপরমাণু, শিরা উপশিরা, লোমকূপ, রক্তবিন্দুর সৈনিক। সেনাবাহিনীর কিছু হলে আমার গায়ে লাগে, সেনাবাহিনীর কিছু হলে আমার বুকে রক্তক্ষরণ হয়। আজকে সেনাবাহিনী নিয়ে যত বদনাম হচ্ছে, যত দুর্নাম হচ্ছে, আমার সীমাহীন মানসিক কষ্ট ভুগছি আমি এটার জন্য। আমি যদি নিয়ে যাই তাহলে জেনারেলদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, হবে না? এগুলো অনেক সেনাপ্রধানের সাথে আলোচনা তো হয়েছে। আমি নিজেকে নিয়ে নিজের সাথে অনেক মনে মনে আমার নিয়ে অনেক মানসিকভাবে নিজের সাথে নিজে কথা বলেছি। আমি চিন্তা করলাম যে এই যারা এটা করেছে, এটার তো মানে অবিশ্বাস করার উপায় নেই, অস্বীকার করার উপায় নেই। তারা যেটা করেছে সীমাহীন অপরাধ। পদ পদবী পদোন্নতির স্বার্থে তারা অন্ধ আনুগত্য করেছে, যেটা তাদের করার কোনো অবস্থাতেই নৈতিক তো কোনো ভিত্তি নেই। আমাদের শপথ ভঙ্গ। আমরা কমিশনিংয়ের সময় চিৎকার করে, যদি আমাদের প্যারেড হয়, আপনারা জানেন এটাকে পাসিং আউট প্যারেড বলে, ওই প্যারেডে আমরা চিৎকার করে, মাইকে একজন ঘোষণা করে, আমরা সাথে চিৎকার করে বলি যে আমি পরম করুণাময় আল্লাহর নামে শপথ করছি। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার শপথ নিয়ে করি। এই শপথটা তো মূলত সংবিধান এবং জনগণ, রাষ্ট্রের প্রতি, কোনো ব্যক্তি গোষ্ঠী দলের প্রতি না। তারা এই সংবিধান ভঙ্গ করেছে, তারা নীতি নৈতিকে বিবর্জিত কাজ করেছে, অন্ধ আনুগত্য করেছে, মানে সকল মানদণ্ডে তারা একেবারে নিজেদেরকে বিকিয়ে দিয়েছে। আমি শেষ পর্যন্ত এই কারণেই মামলা করলাম যে এই ভূখণ্ড আল্লাহ জানে কিয়ামত কবে হবে, এই ভূখণ্ড যতদিন আছে, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার আর মানুষের প্রতি জুলুম করার, ফ্যাসিবাদী কায়দা শাসন করার মতো ধৃষ্টতা না দেখায়, যদি এই মামলা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যায়। ভবিষ্যতে যেন কোনো জেনারেল পদ পদবী পদোন্নতির লোভে এই সংবিধান ভঙ্গ করে, নিজের শপথ ভঙ্গ করে, দুর্নীতিপরায়ণ হয়ে মানুষের তো এই জুলুম অবিচার না করে। তো এটা বন্ধের একটাই মাত্র উপায় ছিল, আমি চিন্তা করে যে এদের একটা শাস্তি হওয়া দরকার।
এই জন্য আমি আদালতে গিয়েছি। দেখেন, আল্লাহ কি মানুষকে ভালোবাসে না? হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মা সন্তানকে যত ভালোবাসে আল্লাহ মানুষকে তার চেয়ে বেশি ভালোবাসে। তারপরে তো আল্লাহ কোরআন হুকুম দিয়েছে চুরি করলে হাত কাটো। কেন? একটা হাত কাটলে 1000টা চুরি বন্ধ হবে, একটা হাত না কাটলে 100টা চুরি হবে, 1000টা চুরি হবে। তাহলে একটা, এটা যদিও কষ্টকর, কিন্তু বাকিদের কষ্ট থেকে রক্ষা করা, আমরা এটাকে বলি ডেটারেন্ট হিসাব, ডেটারেন্ট। তো আমি এটা করেছি মূলত ডেটারেন্টে বাংলা আপনি বলতে পারেন নিরোধক, প্রতিবন্ধক, প্রতিরোধক ব্যবহার করতে পারেন। এটা হওয়ার পরে যদি দৃষ্টান্তমূলক শাস্তি সবাই পায়, ভবিষ্যতে ডিজি, এফআই, এনএসআই, র্যাবে যারা ডিজি, ডাইরেক্টর বা র্যাবের যারা সিও হিসাবে যাবে, কেউ কোনোদিন সাহস করবে না এত অন্ধ আনুগত্য করার। এবং এটা চিরতরে যেন বন্ধ হয়ে যায়, আর যেন কোনো দিন কোনো ফ্যাসিবাদ দেশে না হয়, কোনো রকমের কোনো স্বৈর শাসন দেশে না আসে, কোনো জেনারেল যেন ওই জেনারেল মুজিব, জেনারেল জিয়ার মতো খুনি না হয়ে ওঠে, জনগণের বিরুদ্ধে যেন না করে, মানবতা বিরোধী অপরাধ না করে। একটা ডেটারেন্ট হিসাবে আমি এটা দিয়েছি, যেন ভবিষ্যতে কেউ এগুলি করার ধৃষ্টতা না দেখায়। আমি যখন জেনারেল ওয়াকারকে বললাম, এবং আমি যেটা শুনেছেন ওটার সাথে আমি এই কথা বলেছি, এগুলি তো তোমার বিচার করার কোনো আইনই নাই তোমার, তাহলে তুমি এগুলি কি শাস্তি দেবে? তাহলে তোর কি এগুলো শাস্তি পাবে না? ওটা আর আগে যেটা বলেছে তারা জুলুম করেছে, এই করেছে, দুটো মিলে সেই তখন বলেছে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন। আমি এটা তাকে আমি প্রশংসা করি যে সে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েই এটা কথাটা বলেছে। সে আমার সাথে সেনাপ্রধান তো তার এখন বাংলাদেশে বলতে গেলে এক দৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষমতাশালী, তাই না? কারণ এই 1.5 লক্ষ সেনাবাহিনী যার অধীনে আছে, সবচেয়ে বেশি ক্ষমতা, সে তো আমার সাথে তর্কাতর্কিতে লিপ্ত হতে পারতো। তো আমি যে বলার সাথে একটা বাক্য আর অতিরিক্ত বলছে আপনি যেটা ভালো মনে হয় করেন। এবং আমি ওই দিনও ট্রাইব্যুনালে বের হয়ে বলেছি যে এরা সেনাবাহিনীর আওতার ভিত্তি থেকে এগুলি করে না, বাইরে এসে করে। এবং সেনাপ্রধান যে এই যে 15 জনকে সাথে সাথে আপনার হেফাজতে নিয়ে যথাযথ দিন হাজির করেছে, এর জন্য উনি প্রশংসা পাওয়ার দাবিদার। উনি কিন্তু এখানে সরকারের সাথে একটা সাংঘর্ষিক অবস্থা যাওয়ার মতো, মানে ওনার যে ওরকম মানসিকতা হতো আমি বলছি আর কি। অন্য এর আগে যে 2 জেনারেল ছিল সেনাপ্রধান, তারা থাকলে এরকমটা হওয়া অবাস্তব ছিল না। জি বলেন।